চলো স্যার, আমরা লাস্ট দিন যতটুকু পড়ছিলাম সেখান থেকে আরেকটু সামনে আগাই। সো লাস্ট দিন আমরা মোলার আপেক্ষিক তাপ পর্যন্ত পড়ে শেষ করছিলাম, রাইট? আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ এগুলো আসছিল মূলত তাপ ধারণ ক্ষমতা থেকে। সো আমরা তাপমাত্রা, তাপ ধারণ ক্ষমতা, আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ পড়ে ফেলছি। তাদের মধ্যে যেই সূত্রগুলো আছে, সম্পর্কগুলো আছে, সেগুলো দেখছি। সার্বজনীন গ্যাস ধ্রুবক দিয়ে এটা বের করে ফেলা যায়। এখানে গামার একটা সম্পর্কের কথা তোমাদেরকে বলছি, এখান থেকে সিবির মান বের করতে বলছি, সিপি এর মান বের করতে বলছিলাম, রাইট? সিপি থেকে সিবি যদি বিয়োগ করি স্যার, আমরা সিপি থেকে যদি সিবি বিয়োগ করি, হ্যাঁ, কি আসে? আমি এখানে সিপি থেকে সিবি বিয়োগ করলে সিপি মাইনাস সিবি, এটা আমরা কি করছি, বিয়োগ করলে গামা -1 একটা মাইনাস থাকে। ক্যালকুলেশন করাইনি, ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিকঠাক আছে কিনা দেখো তো। সিবি মাইনাস সিবি, গামা সিবি করছি স্যার। সিবি যদি কমন নেই, গামা -1। আমি এখানে একটা ভুল করছি, এটা ঠিকঠাক আছে স্যার। এই বাচ্চারা, এটা ঠিকঠাক আছে। এখানে একটা মাইনাস আছে স্যার, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস, সেটাও হয়নি মনে হয়। 1 মাইনাস গামা, এটা একটা মাইনাস দিয়ে নেওয়া হয় স্যার, এটা মাইনাস আছে স্যার। আর ডিভাইড বাই 1 মাইনাস গামা, অথবা আর ডিভাইড বাই গামা -1 বলতে পারো তোমরা। হ্যাঁ, এখানে একটা মাইনাস আছে স্যার, এইটা একটু আমি করছি। তো তোমরা মাইনাস ছাড়া শিখো স্যার। একটা জিনিস আমি তোমাদেরকে বলে একটু কারেকশন করে নাও এটাতে। এখানে মনে রাখবা, আমার স্লাইডে এই জায়গায় একটু হয়েছে, সেটা হচ্ছে তোমরা যদি এটাকে লিখতে চাও তাহলে এটাকে লিখতে পারো হচ্ছে কি আর ডিভাইডেড বাই গামা -1। এটা ভুল আছে, এখানে আইদার মাইনাস দিতে হবে, নাহলে গামা -1 লিখতে হবে। আর এটার ক্ষেত্রে সেমভাবে করতে পারো তোমরা যখন স্যার এখানে কি করবা, মাইনাস দিয়ে করবা, তখন লিখবা হচ্ছে গামা -1, গামা -1। বুঝছো স্যার? শুধু গামা -1 লিখতে পারো, এটা আর ডিভাইড বাই গামা -1, গামা আর ডিভাইড বাই গামা -1, এটা গামা আর ডিভাইড বাই গামা -1 করে ফেলো। আচ্ছা, হয়ে গেলে স্যার আসো আমরা তাপমাত্রার পরিমাপ করব স্যার, তাপমাত্রার পরিমাপ করব। সো তাপমাত্রা পরিমাপ আমাদের কি বলছে দেখো স্যার, আমরা তাপ কি, তাপমাত্রা কি গত ক্লাসে সব বুঝছি। এখন কোন একটা বস্তু টোটাল তাপ তার আমরা পরিমাপ করতে পারি না। সো তাপের পরিমাপ নিয়ে আমাদের খুব একটা কোনো ক্যালকুলেশন আমাকে এখানে করতে হবে না। আমাকে তাপমাত্রা পরিমাপটা একটা করতে হবে। তাপমাত্রা পরিমাপ করা হয় যেই যন্ত্রের সাহায্যে, যেটার নাম হচ্ছে কি, থার্মোমিটার। যেই যন্ত্র দ্বারা বস্তু তাপমাত্রা নির্ভুলভাবে পরিমাপ করা যায় তাকে থার্মোমিটার বলে। সংজ্ঞা যদি আসে লিখে ফেলবো চটচট। উষ্ণতামিতিক ধর্ম। এখন এই থার্মোমিটারটাকে বানানো হয়েছে একটা পদার্থ দিয়ে, যার নাম হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ। এই উষ্ণতামিতিক পদার্থের একটা কি থাকে, উষ্ণতামিতিক ধর্ম থাকে। এটা আসলে কি, উষ্ণতামিতিক ধর্ম জিনিসটা কি? যে বস্তুর যেই ধর্ম বা বস্তুর যেই একটা দৃশ্যমান একটা ধর্ম, দৃশ্যমান একটা বৈশিষ্ট্য তাপমাত্রার সাথে সাথে পরিবর্তন হয়, সেটাই উষ্ণতামিতিক ধর্ম। তো এখানে কি লিখছে দেখো স্যার, উষ্ণতামিতিক ধর্ম, উষ্ণতা পরিবর্তনে পদার্থের যে বিশেষ বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তন হয় এবং যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজ এবং সূক্ষ্মভাবে, মানে দৃশ্যমান কথাটা বলছি না স্যার আমি, মানে যেই ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সূক্ষ্মভাবে উষ্ণতা নির্ণয় করা যায় তাকে উষ্ণতামিতিক ধর্ম বলে। যেমন পারদের ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি, পারদের তাপ দিলে পারদের দৈর্ঘ্যটা বেড়ে যায়, রাইট? অ্যালকোহল দিয়েও থার্মোমিটার তৈরি করা যায়। অ্যালকোহলের আয়তন বৃদ্ধি দিয়ে আমরা থার্মোমিটার তৈরি করে ফেলতে পারবো। ঠিক আছে বিমল, রোহিত কি করতেছ? ফোনটা এদিকে দাও। ওকে, আগে স্লাইড খুঁজতে হবে না এখন, এই যে দেখো। সো বলতেছি কি যে উষ্ণতামিতিক ধর্ম জিনিসটা কি,
যেটা তোমার তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় এবং যেটাকে ধর্মের লক্ষ্য করে আমরা সূক্ষ্ম পরিবর্তনের মাধ্যমে বুঝে ফেলতে পারবো এটাকে বাড়ছে না কমছে, কী পরিমাণ বাড়ছে কী পরিমাণ কমছে সেটা করতে পারবো। যেমন পারদ থার্মোমিটার, যেগুলো তোমরা বাজারে দেখো যে জ্বর হয়েছে কিনা চেক করা হয়, ওই ক্ষেত্রে ভেতরে থাকে পারদ, তাপ দিলে এই পারদের দৈর্ঘ্যটা কি হয়, বেড়ে যায়। পারদের এই দৈর্ঘ্যের মাধ্যমে আমরা হিসাব করতে পারি। এরকম আরও আছে স্যার, অ্যালকোহলের আয়তন আছে, কিছু অ্যালকোহল থার্মোমিটার আছে যেগুলোর আয়তন বেড়ে গেলে আমরা বুঝতে পারি যে স্যার এখানের মধ্যে তাপমাত্রা বেড়ে গেছে, আয়তন কমে গেলে তাপমাত্রা কমে যায়। আরও আছে স্যার রোধক থার্মোমিটার, রেজিস্ট্যান্স দিয়ে থাকে স্যার। ডিজিটাল থার্মোমিটার যেগুলো আছে সেগুলোর মধ্যে রোধ থার্মোমিটার করা হয়, যে দেখা যায় কি একটা রোধকের রোধ বেড়ে যাচ্ছে, তোমরা রেজিস্টার দেখবা ছোটো ছোটো কিছু, ওইগুলোকে তাপ দিলে এটার রোধ বেড়ে যায়, রোদ বেড়ে গেলে আমরা বুঝতে পারি যে তাপমাত্রা বেড়ে গেছে। ঠিক আছে, সো তাপমাত্রার সাথে সাথে একটা ধর্ম আছে যেটা পরিবর্তন হয়, তাপমাত্রা বাড়লে এটাও নিয়মিতভাবে বাড়ে, তাপমাত্রা কমলে এটাও নিয়মিতভাবে কমে। নিয়মিতভাবে মানে কি, সমান সমান হারে, নিয়মিত বাড়া মানে কি সমান সমান হারে বা সমান একটা রেশিও বজায় রেখে করতে পারার মতো। বুঝতে পারছো ব্যাপারটা? তো তাহলে ওইটা হচ্ছে উষ্ণামিতিক ধর্ম। আর যে সকল পদার্থের মধ্যে সেটা থাকে তাদের নাম কি, উষ্ণামিতিক পদার্থ বলে। এগুলো তোমরা তুলে নিও। এখন আরেকটা বিষয়, একটা আছে উষ্ণতামিতিক ধর্ম, একটা কি উষ্ণতামিতিক ধর্ম, আরেকটা বিষয় এখানের মধ্যে জড়িত আছে, সেটার নাম হচ্ছে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার জিরুথ ল, শূন্যতম সূত্র। এই দুটা জিনিস যদি না হইতো তাহলে থার্মোমিটার আবিষ্কার করা যাইতো না। এক হলো উষ্ণতামিতিক ধর্ম আর দুই হইল জিরুথ ল অফ থার্মোডাইনামিক্স বা শূন্যতম সূত্র। ঠিক আছে, আচ্ছা এটাকে শূন্যতম সূত্র কেন বলে স্যার? আসলে ব্যাপার হইল কি, প্রথমে প্রথম সূত্র চলে আসছে, তারপর দ্বিতীয় সূত্র চলে আসছে, তারপরে রিয়েলাইজ করছে এখানে আরেকটা সূত্র অ্যাড করতে হবে, তখন সেটা তারা কি করছে, জিরো দিয়ে বুঝাইছে। বুঝতে পারছো? হ্যাঁ, প্রথমে 1 2 আসছে, তারপরে 0 আসছে, থার্ড নাম্বার না, এটা তো ওদের বেসিক, 1 2 এরও বেসিক, এই জন্যই এত চলে আসছে। মিস্টেক না, আবিষ্কার করতে ওদেরও দেওয়া হয়ে গেছে আর কি। সো দেখো স্যার, জিরুথ লটা খুব সহজ। জিরুথ লটা বলতেছে যে ধরো এ বি সি তিনটা বস্তু আছে, আগে বুঝো তাপীয় সাম্যাবস্থা জিনিসটা কি। ধরো একটা বস্তু আর একটা বস্তুর সাথে সংস্পর্শে আসলে একজন তাপ দে, একজন তাপ নে, কে তাপ দিচ্ছে কে তাপ নিচ্ছে, যার তাপমাত্রা বেশি সে তাপ দিয়ে ফেলবে বলছিলাম গত ক্লাসে, যে তার তাপমাত্রা কম সে তাপ গ্রহণ করবে, নিয়ে ফেলবে। এখন দুজন একে অপরকে স্পর্শ করে আছে, তাপীয় সংস্পর্শে আছে, কিন্তু তাপের আদান প্রদান হচ্ছে না, এরকম হতে পারে? হতে পারে। যদি এরকম হয় তাহলে আমাকে বুঝে নিতে হবে তারা পরস্পর তাপীয় সাম্যাবস্থায় আছে, মানে কোনো আদান প্রদানের প্রয়োজন নেই। এই অবস্থায় তাদের তাপমাত্রা কি থাকে, সেম থাকে। তাদের তাপমাত্রা কি থাকে, সেম থাকে স্যার। এখন একটু খেয়াল করে দেখো স্যার, যে বলতেছে দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, দুটি বস্তুকে একে দেখো তো স্যার, দেখি, দেখো দুটি বস্তু, এই যে পি আর এই যে আমার কিউ, কার সাথে আছে স্যার, আর এর সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। এই যে স্যার পি কিউ আর এর সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। এমন যদি থাকে স্যার, পি কিউ যদি আর এর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, পি আছে আলাদাভাবে আর এর সাথে তাপীয় সাম্যাবস্থায়, কিউ আছে আর এর সাথে আলাদাভাবে তাপীয় সাম্যাবস্থায়, এবং পি কিউ এর মধ্যে কোনো সংস্পর্শ নেই। জিনিসটা বুঝো, পি কিউ এর মধ্যে কোনো কি নাই, সংস্পর্শ নাই, তারপরও কি বলে দেওয়া যাবে, পি কিউ তাপীয় সাম্যাবস্থায় আছে বলে দেওয়া যাবে। তাহলে দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকলে তখন ওই বস্তু দুটিকে, প্রথমোক্ত বস্তু দুটিকে তাপীয় সাম্যাবস্থায় আছে বলে দেওয়া যায়। সংস্পর্শ নাই কিন্তু বলে দেওয়া যায়। বিষয়টা অনেকটা এমন, আমার আর বিমল দুজনের পকেটের টাকা সমান সেম, ঠিক আছে? তারপরে বললাম কি, আমার আর শ্রী দুজনের পকেটের টাকা সমান সেম, তাহলে বিমল আর শ্রীর টাকা সমান সমান হবে না? আমার সাথে ওর একটা তুলনা হয়েছে, আমার সাথে তোমার একটা তুলনা হয়েছে। সো এখানেও পি এর সাথে আর হচ্ছে তাপীয় সাম্যাবস্থায় আছে, পি এর সাথে কিউ এর সাথে আরও তাপীয় সাম্যাবস্থায় আছে, তাহলে পি কিউকে তাপীয় সাম্যাবস্থায় বলে দেওয়া যাবে। এটাই হচ্ছে তোমার জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। এটা কেন করতে হচ্ছে, দেখো তোমাদের যে থার্মোমিটারটা আছে সেই থার্মোমিটারে
সামনে একটা কি থাকে, টিউব থাকে, একটা ভাল্ব থাকে, রাইট, একটা ধাতব ভাল্ব থাকে। ওইটা কি পারদের? ওটা কি পারদের তৈরি? না। তাহলে চিন্তা করে দেখো, পারদ থাকে কাচের ভিতরে, পারদের সাথে তোমার মুখের কোনো স্পর্শ থাকে? যখন জিহ্বার নিচে আমরা থার্মোমিটার রাখি, তখন এই যে সামনে যে ভাল্বটা থাকে, শুধু সেই ভাল্বটা না আমার মুখের মধ্যে স্পর্শ করতেছে। তোমরা বলতে পারো স্যার পারদের সাথে গ্লাস যে লাগানো আছে কাচের, ওটা স্পর্শ হচ্ছে, কিন্তু ওটা তো ইনসুলেটর। ওটা কি ইনসুলেটর, বা এটাকে কি বলবো, ইনসুলেটরের বাংলা কি, মানে অপরিবাহী আর কি, ওটা তো তাপ অপরিবাহী। তার মানে পারদের সাথে আমার মুখের সরাসরি সংস্পর্শ নাই, মাঝখানে একটা ইনসুলেটর আছে। এবং এইদিকে দেখা যাচ্ছে কি, সামনে যে নিচে যে ভাল্বটা আছে স্যার, ওই ভাল্বটা আমার মুখে স্পর্শ করতেছে। ভাল্বটা যখন আমার মুখের টেম্পারেচারের সাথে সমানে সমানে হয়ে যায়, তখন তারা কিসে থাকে? তাপীয় সাম্যাবস্থায় থাকে স্যার। আবার ভাল্বটার সাথে পারদটাও কিসে চলে যায় স্যার? তাপীয় সাম্যাবস্থায় চলে যায় স্যার। তাহলে দুইটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমার এই ভাল্বটা আছে, ভাল্বটা একবার আমার সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে, আমার শরীরের সাথে, ভাল্বটা আরেকবার পারদের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। তাহলে আমরা এখন কি বলে দিতে পারি? আমাদের শরীর এবং ওই পারদ তাপীয় সাম্যাবস্থায় আছে বলে দেওয়া যায়। আমাদের শরীর আর ওই পারদ তাপীয় সাম্যাবস্থায় আছে বলে দেওয়া যায়। তো এইটা থেকে বুঝতে পারতেছে কি, আমার যে টেম্পারেচার, ওই থার্মোমিটার আমার জিহ্বার নিচে রাখলে পারদের এখন কি টেম্পারেচার? সেম টেম্পারেচার। তাহলে পারদের টেম্পারেচার মাপার মাধ্যমে আমার শরীরের টেম্পারেচার আমরা মেপে ফেলতে পারতেছি। পারদের টেম্পারেচার কেমনে মাপতে পারি? তার উষ্ণতামিতিক ধর্ম আছে যেন মাপতে পারি। বুঝতে পারছো? তাহলে তাপমাত্রা পরিমাপ করার জন্য দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম ওয়ালা উষ্ণতামিতিক পদার্থ যেগুলো, সেটা আরেকটা হচ্ছে জিরোথ ল। জিরোথ ল থাকাতে আমরা ওই থার্মোমিটারের মাধ্যমে ওই পদার্থটাকে সরাসরি সংস্পর্শে না এনেও কাজ করে ফেলতে পারি। বুঝছো ব্যাপারটা নাকি বুঝো নাই? বুঝছি। যেমন ধরো যে কি অ্যালকোহল থার্মোমিটার দিয়ে রুম টেম্পারেচার হয়তো মাপতে চাচ্ছ, তো রুমের মধ্যে অ্যালকোহল ওপেন রাখলে দেখা যায় এটা উবে যাবে, এটা হচ্ছে তোমার বাষ্পীভূত হয়ে যাবে। তো তখনও সেম একটা ভাল্ব দিয়ে থাকে স্যার, ভাল্বের সাথে রুমের এনভায়রনমেন্টের টাচ থাকে স্যার। সাম্যাবস্থায় যখন চলে আসে তখন ভাল্বের সাথে তোমার অ্যালকোহলটা সাম্যাবস্থায় চলে আসবে, তখন অ্যালকোহলের টেম্পারেচার যা, রুমের টেম্পারেচার তা। অ্যালকোহলের টেম্পারেচারটা তুমি উষ্ণতামিতিক ধর্ম থেকে মেপে ফেলতে পারতেছো, সেটা দিয়ে বলে দিতে পারতেছো রুমের টেম্পারেচার কত হবে। বুঝছো ব্যাপারটা নাকি বুঝো নাই? তো সবসময় এই কাজগুলো আমরা করে থাকি আর কি। ওকে, এবার স্যার, এবার আমরা এই উষ্ণতামিতিক যে ধর্ম এবং এ থেকে কিভাবে তাপমাত্রা নির্ণয় করি? একটু আগে যে বলতেছিলাম স্যার, পারদের উষ্ণতামিতিক ধর্ম থেকে শর্ট করে পারদের তাপমাত্রা বের করে ফেলা যায়। তারপরে বলতেছিলাম অ্যালকোহলের উষ্ণতামিতিক ধর্ম থেকে এর তাপমাত্রা বের করে ফেলা যায়। এই কথাগুলো আমরা বলতেছিলাম। এখন একটু আসি স্যার, কেমনে সেই জিনিসটা করা হয়। এখানে স্যার একটা আমরা লিনিয়ার একটা চেঞ্জ আমরা হিসাব করছি। সরল রেখার ক্ষেত্রে ঢাল যেমনি বের করতাম, সরল রেখার ক্ষেত্রে ঢাল যেমনি বের করতাম, সেভাবে আমরা করে আসছি। ঠিক আছে? আচ্ছা, তবে সরল রেখার ক্ষেত্রে ডাল না বলে আমরা এটা বলবো হচ্ছে কি, তোমার যে ঐকিক নিয়মে পরিবর্তন করতেছি, ঐকিক নিয়মে পরিবর্তন। আচ্ছা, আমরা এখানে দুটা স্থির বিন্দু চিন্তা করব। একটা হচ্ছে স্যার নিম্ন স্থির বিন্দু, আর হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু, যেগুলো আমাদের সবার জানা থাকবে। বুঝছো? নিম্ন স্থির বিন্দু কোনটা স্যার? বিজ্ঞানের সবাই ধারণা, মানে সবাই একমত হয়ে গেছে, বরফ যে তাপমাত্রায় গলে সেটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু। মানে বায়ুমণ্ডলীয় চাপে বরফ যে তাপমাত্রায় গলে, আমি আবার বলতেছি, বায়ুমণ্ডলীয় চাপে বা হচ্ছে আদর্শ চাপ, মানে এটাকে আমরা কি বলি, স্বাভাবিক চাপে বরফ যেই তাপমাত্রায় গলে সেটাকে নিম্ন স্থিরাঙ্ক বলতেছি। স্বাভাবিক চাপে বরফ, পানি যেই তাপমাত্রায় বাষ্পীভূত হয়, পানি যে তাপমাত্রায় বাষ্পীভূত হয় সেটাকে আমরা কি বলতেছি? ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলতেছি। একটা নিম্ন স্থিরাঙ্ক, একটা হচ্ছে কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। নিচেরটাকে আমরা বলি আইস পয়েন্ট, আর উপরেরটাকে আমরা বলি কি স্টিম পয়েন্ট। একটা হচ্ছে আইস পয়েন্ট, একটা হচ্ছে স্টিম পয়েন্ট। সো আইস আর স্টিম এই দুইয়ের মধ্যে আমরা ভ্যালুগুলো জানি। সো একটা থার্মোমিটারকে, একটা পারদকে আমরা প্রথমে বরফে ডুবালাম, এটা কতটুকু দৈর্ঘ্য থাকে সেটা আমরা বের করে ফেলতে পারবো না স্যার। সো ওই দৈর্ঘ্যটাকে আমরা এখানে এক্স হিসাবে লিখবো। উষ্ণতামিতিক ধর্মগুলোকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি। ঠিক আছে? যেমন এটা ইয়ার ক্ষেত্রে হবে এক্স এর ভ্যালু হবে এল, এল আইস হবে।
বুঝছো ব্যাপারটা? পানির মধ্যে দৈর্ঘ্য কত সেটা বের করে ফেলবো, এল আইস। বুঝাইতে পারছি নাকি পারি নাই? পানির মধ্যে দৈর্ঘ্য কতটুকু হবে সেটা আমরা আগে সবার প্রথমে বের করে ফেলবো, যেটাকে আমরা বলবো হচ্ছে কি এল আইস। বুঝতে পারছো? তারপরে বাষ্পর মধ্যে পানি টকবক টকবক করে সিদ্ধ হচ্ছে এমন জায়গায় যখন এটাকে আমরা ডুব দেওয়াবো তখন এখানে আমরা পাবো কি স্যার, এল স্টিম। এক্স দিয়ে আমরা আসলে কি বিগ আমব্রেলা বুঝাচ্ছি, এটা দৈর্ঘ্য হতে পারে, রোধ হতে পারে, এটা তোমার হচ্ছে কি রোধ মানে বুঝতেছো রোধকের রোধ আর কি, রেজিস্ট্যান্সের রেজিস্ট্যান্স, রেজিস্টরের রেজিস্ট্যান্স। তারপর তোমার ভলিউম হতে পারে, আয়তন হতে পারে। সো সবগুলাকে জেনারেল সেন্সে এক্স বলি, আর সেই অনুসারে আমরা প্রয়োজন অনুসারে এল ভি আর এগুলো বসাবো আর কি। কেমন? তাহলে এটা বের করে ফেলতে পারবো স্যার, এগুলো আমরা বের করে ফেলতে পারবো কি পারবো না? পারলাম। তারপরে আমার একটা অজানা জায়গা আছে, অজানা তাপমাত্রা বলা আছে, সেখানে দৈর্ঘ্যটা বসাবো। সেখানেরটা আমার কি হবে স্যার, এই অজানা তাপমাত্রাটাকে আমরা তেটা বলতেছি শুধু খালি তিটা, তখন অজানা তাপমাত্রা যে দৈর্ঘ্যটা এটাকে এল তিটা বলবো তখন স্যার। আর ওইটা তো আমাদের হচ্ছে এল আইস আছে কিনা স্যার, এল আইস। তো তখন আমরা কি পেয়ে যাব স্যার, তেটার পরিবর্তন আইসের সাথে ডিভাইডেড বাই স্টিমের সাথে আইসের পরিবর্তন, স্টিম টেম্পারেচার এবং আইস টেম্পারেচারের পরিবর্তন, সরলরৈখিক পরিবর্তন, তাই পরিবর্তন দিয়ে করছি স্যার যে স্টিম থেকে আইসের মাঝখানে পরিবর্তন নিচে রাখছি স্যার। সেই সময়ে আমার দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন হচ্ছে সেটাকেও এখানে রাখছি, অনুপাত সমানুপাত দিয়ে আমরা করে ফেলবো। এল আইস লিখবো স্যার, এল থিটাটা এখানে থাকবে, এল আইসটা এখানে থাকবে। এভাবে করে আমরা চট করে কি বের করে ফেলতে পারবো, আমরা এখান থেকে হিসাবটা করে নিতে পারবো। বুঝছো স্যার? তাহলে এখানে আমাদের স্যার এল এর ভ্যালুগুলো সবগুলো দেওয়া থাকবে, স্টিম টেম্পারেচারের দৈর্ঘ্য কতটুকু থাকে, আইস টেম্পারেচারের দৈর্ঘ্য কতটুকু থাকে, আইস টেম্পারেচারের দৈর্ঘ্য কতটুকু থাকে বসাই ফেলবো। তারপর যেই অজানাটাতে মান বের করতেছি সেই সময় দৈর্ঘ্য কত পাওয়া গেল সেটা বসাই দিতে পারবো, সেই সময় দৈর্ঘ্য কতটুকু পাওয়া গেল সেটা বসাই দিতে পারবো। তাহলে সবগুলা বসে দেখাচ্ছি, সবগুলো ভ্যালু এল এর সবগুলো ভ্যালু বসিয়ে দিলে, আর তিনটা এগুলো তো জানা ভ্যালু, সেলসিয়াস স্কেলে যেটা হবে হচ্ছে তোমার 0, 0, 100 বসিয়ে দিব স্যার। বুঝছো? বসিয়ে দিলে তিনটা বের হয়ে যাবে না সবগুলো বসাইলে? ওকে, তাহলে আমরা উষ্ণতামিতিক ধর্ম থেকে আমরা সুন্দর মতো করে ওই একটা স্পেসিফিক সময়ে টেম্পারেচারটা বের করে নিয়ে আসতে পারি। এটা কিন্তু অনুপাত সমানুপাত দিয়ে করে ফেলতে পারতেছি। স্টিমের এখানে টেম্পারেচার যতটুকু পরিবর্তন হয়েছে ততটুকু আমার দৈর্ঘ্যের পরিবর্তন, সেই অনুসারে দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, আর এখানে যতটুকু তিটার পরিবর্তন হয়েছে সেই অনুসারে দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, সেভাবে ধরে নিয়ে আমরা কাজ করছি আর কি। বুঝছো? এটাকে যদি আমরা একটু তোমাদেরকে ইয়া দিয়ে দেখাই, ধরো তিটা স্টিম মাইনাস তিটা আইস, এই সময়ে তোমার পরিবর্তন কতটুকু স্যার বলো তো দেখি স্যার, পরিবর্তন কতটুকু স্যার, এল স্টিম মাইনাস এল আইস হবে, রাইট? সো ওই সময়টাতে তোমার এই জিনিসটা হবে না স্যার। তাহলে এইটার একটা যদি আমরা অনুপাত নিই, মানে প্রতি একক তাপমাত্রা পরিবর্তনের জন্য কি পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে সেটা যদি আমরা বের করতে চাই, সেটা আমার কি হতে হবে স্যার, এল স্টিম মাইনাস এল আইস ডিভাইডেড বাই লাইস লিখে বলছে না আমি এটা, না এটা সাবস্ক্রিপ্ট, এটা সাবস্ক্রিপ্ট কিন্তু নিচে। ওকে, তাহলে এখানে তাহলে স্যার এককের জন্য আমরা কত পাচ্ছি, এই বাচ্চারা এখানে প্রতি এককের জন্য, প্রতি একক তাপমাত্রা পরিবর্তনের জন্য আমরা স্যার দৈর্ঘ্যের পরিবর্তন কত পাচ্ছি, এটা পাচ্ছি না? অন্য সেন্সে যদি আমরা বলি, সেম একই পদার্থের জন্য এটার এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এল থিটা মাইনাস এল আইস পাচ্ছিলাম। তাহলে এককের জন্য কত পাবো স্যার, এল থিটা মাইনাস এল আইস পাবো স্যার, ডিভাইডেড বাই থিটা মাইনাস থিটা আইস পাবো। এখন তুমি আমাকে বলো স্যার এটা ইকুয়াল এটা লিখে যাবে না, এটা ইকুয়াল এটা লিখে ফেললে দিন শেষে তোমরা এটা পেয়ে যাবা স্যার।
বুঝছো কথাটা আমার? একই পদার্থ এইটা ইকুয়াল এটা কেন হবে স্যার? একই পদার্থে প্রতি একক তাপমাত্রা পরিবর্তনের জন্য আমরা একই দৈর্ঘ্যের পরিবর্তন পাবো না স্যার? পাবো কি না? বুঝে নেই আমার কথা? এটাও এককের জন্য বের করছি, এটাও এককের জন্য বের করছি। সো প্রতি এককে যে কোনো টেম্পারেচারই করি না কেন প্রতি এককের জন্য আমরা সেম পাবো, তাই আমরা সমান করে দিয়ে এটা বের করে নিয়ে আসতে পারবো। সো এখান থেকে আমরা মূলত এই সূত্রটা বের করে নিয়ে আসছি। এটাকে বলা হয় থার্মোমিটারের উষ্ণতাভিত্তিক ধর্ম ব্যবহার করে আমরা যে তাপমাত্রা করতেছি সেই তাপমাত্রা এভাবে বের করা যায়। ঠিক আছে, পারদের থার্মোমিটারের ক্ষেত্রে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা তাহলে কি হবে? সেলসিয়াস স্কেলে যদি তুমি বসাতে চাও, সেলসিয়াস স্কেলের থিটার ভ্যালু, থিটা আইসের ভ্যালু হচ্ছে 0, কারণ সেলসিয়াসে আমরা জানি বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, আর বাষ্প যে তাপমাত্রা পানি বাষ্পীভূত হয়েছে 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটতে শুরু করে আর কি। হ্যাঁ, সো ওইগুলো যদি তুমি বসিয়ে দাও আলটিমেটলি এটা পেয়ে যাবা। থিটা ইকুয়াল টু, দেখো পারদের ক্ষেত্রে এই দৈর্ঘ্য আছে না স্যার, দৈর্ঘ্য এল দিয়ে দেওয়া আছে, এল থিটা মাইনাস এল জিরো, এল 100 ডিভাইড মাইনাস এল জিরো ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। বুঝি নাই? না না, আলাদা করে গুণ করি নি তো, এটা তো তোমার 100 মাইনাস 0 যেটা ছিল সেটা ওই পাশে চলে গেছে। কই নিচে আছে? এটা L100 মানে এল স্টিমকে বোঝাচ্ছি। স্টিম টেম্পারেচার কত? 100 ডিগ্রিতে না? সো এটা L100, এটা আমরা গুণ করি না, এটা আমরা মান বোঝাচ্ছি যে এটা সাবস্ক্রিপ্ট, এটা বোঝাচ্ছি 100 ডিগ্রি সেলসিয়াসের দৈর্ঘ্য, আর এটা বোঝাচ্ছি 0 ডিগ্রি সেলসিয়াসের দৈর্ঘ্য, আর এটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াসের দৈর্ঘ্য। বুঝছো? ওই যেখানে থিটা আইস স্টিম আইস লিখছিলাম না, ওই পরিবর্তে লিখছি। বুঝছো? তাহলে থিটা মাইনাস 0 ইস থিটা হয়ে যাবে, 100 মাইনাস 0 ইস 100 হয়ে যাবে। এখানে থিটা বাই 100 ছিল, 100টা এই পাশে পাঠিয়ে দিচ্ছি। রোদ থার্মোমিটার ক্ষেত্রে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা হচ্ছে তোমার, রোদ থার্মোমিটার ক্ষেত্রে আমরা এইভাবে করে ফেলতে পারি। সেলসিয়াসের দুইটা জিনিসগুলো থাকবে, এইগুলো একটু তোমরা লিখে নাও। তোমরা এখান থেকে কি লেখা শুরু করবা? এখান থেকে একটু লেখা শুরু করো স্যার। এটা তুলে নেওয়া হলে তোমরা একটু 0 তুলাটা তুলে নাও, এগুলো তোমাদের লিখিত পরীক্ষাতে আসবে। শুধু সংজ্ঞাটা তুললেই হবে, যেটা তুলতে হবে না। আসো স্যার দেখি। এরপরে স্যার তোমরা উষ্ণতাভিত্তিক ধর্মের সাথে তাপমাত্রা যে সম্পর্ক এটা একটু তুলে নাও স্যার। উষ্ণতাভিত্তিক ধর্মের সাথে তাপমাত্রার যে সম্পর্ক এইটা একটু তুলে নাও স্যার তোমরা। উষ্ণতাভিত্তিক ধর্মের সাথে তাপমাত্রার সম্পর্কটা একটু তুলে নাও তোমরা। তুলে নিয়ে এই দুটা জিনিস তোলার দরকার নেই, দুটা জিনিস আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি। এইটা থেকে যে কিভাবে এটা বের করা যায় সেটা বোঝানোর জন্য দিচ্ছি। এই এক্সের লাস্টে তোলার দরকার নেই। এক্সের এই ভ্যালুটা, যেমন ধরো এক্স এটা এল হিসাবে ইউজ হইতে পারে, এক্স এটা তোমার আর হিসাবে ইউজ হইতে পারে। যখন যেই ধর্ম সেই ধর্মের সাইনটা দিব, রোদ থাকলে রোদের সাইন দিব, দৈর্ঘ্য হলে দৈর্ঘ্য, ভলিউম হলে ভি লিখবো, সেভাবে আমরা করে নিব। ওকে, সো এটা একটু জাস্ট তুলে নাও স্যার তোমরা। এটা তুলে নেওয়ার পর আমরা সামনে কয়েকটা অঙ্ক দেখব। আচ্ছা চলো, তোলা হয়নি এখনো? এটুকু তুলে নিলে হবে তো স্যার, শুধু এটুকু জিনিস তুলে নিলে হয়ে যাবে স্যার। দ্রুত তুলে নাও। তুলছ? আমরা নেক্সট যাচ্ছি, কেমন স্যার? ওকে, এখন দেখো স্যার, এখানে গাণিতিক সমস্যা একটা গাণিতিক সমস্যা দিয়ে আমরা শুরু করি স্যার। গাণিতিক সমস্যা এখানে বলতেছে একটি নির্দিষ্ট রোদ থার্মোমিটারে রোদ বরফ বিন্দু ও স্টিম বিন্দু যথাক্রমে 4.5 আর 9.5। তাহলে বরফ বিন্দুতে রোদ দেওয়া আছে, স্টিম বিন্দুতে রোদ দেওয়া আছে। বরফ বিন্দু কোনটা? থিটা আইস ছিল আর কি, রাইট? সো থিটা আইসের জন্য আমাকে রোদ দেওয়া আছে, আর হচ্ছে তোমার থিটা স্টিমের জন্য রোদ দেওয়া আছে। সো কোনো তরলে স্থাপন করলে এর রোদ পাওয়া যাচ্ছে 6.1।
তাহলে এটা কি দেওয়া আছে স্যার? আর তিটাতে দেওয়া আছে, রোদটা তিটা টেম্পারেচারে দেওয়া আছে, ওই টেম্পারেচারটা তরলের তাপমাত্রা বের করতে বলা হয়েছে। বুঝছো স্যার? তাহলে আমরা চট করে তাপমাত্রা সেলসিয়াসে বের করবো স্যার। ধরো তিটা ইকুয়াল টু কি লিখতে পারবো? তিটা ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারবো আর তিটা মাইনাস হচ্ছে আর 0, এরপরে লিখবো স্যার আর 100-এর জন্য যেটা দেওয়া আছে আর 0 ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। বুঝছো স্যার? এইটা দিয়ে আমরা চট করে অঙ্কটা করে ফেলতে পারবো। এখানে আর তিটা কত দেওয়া আছে স্যার? তরলের মধ্যে আর তিটা হচ্ছে তরলের তাপমাত্রা তিটা, সো আর তিটা কত দেওয়া আছে স্যার? 6.1 দেওয়া আছে, এখানে হবে 6.1। আর 0 কত দেওয়া আছে স্যার? আর 0 দেওয়া আছে স্যার 4.5, আর নিচে আর 100 9.5 মাইনাস 4.5 বসিয়ে স্যার আমরা এটা করে নিলে কথা পাবো, দেখি বলো তো। 1.6 ডিভাইডেড বাই 5 কত আসে? ও আচ্ছা, 100 গুণ করতে ভুলে যাচ্ছে বারবার না, 32 আসে স্যার। তাহলে আসছে 32 ডিগ্রি সেলসিয়াস। শ্রী বুঝতে পারছো এখন কিভাবে ক্যালকুলেশন করতে হয়? প্রশ্নটা কিভাবে আসে বুঝতে পারছো? করে ফেলো, একদম সহজ, জাস্ট ভ্যালু বসিয়ে বসিয়ে অঙ্ক করে ফেলাম। সামনে আগাই স্যার। কোয়েশ্চেন কি তুলতে হবে কি না? তুলে নাও, কোয়েশ্চেন তুলে নাও। হয়ে গেছে স্যার এটা? ওকে, আমরা নেক্সট ইয়েতে যাই স্যার। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্যার, এখানে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। শোনো, তাপমাত্রা পরিমাপ করার জন্য এক একজন বিজ্ঞানী এক এক রকমের স্কেল ধরছে, এক একটা থিওরির উপর বেস করে। হ্যাঁ, সো ফারেনহাইট একটা স্কেল ধরছে, সেলসিয়াস একটা স্কেল ধরছে, ক্যালভিন আরেকটা ধরছে, তারপর র্যাঙ্কিং স্কেল আছে, রোমার স্কেল আছে, এরকম বেশ কয়েকটা স্কেল আমাদের এখানের মধ্যে আছে। আমাদের এখানে বিমল চাইলে বিমল নিজের মতো করে একটা স্কেল তৈরি করে নিতে পারে, ঠিক আছে? এত ডিগ্রি বিমল ধরতে পারবো, ঠিক আছে না স্যার? হ্যাঁ, এত ডিগ্রি বিমলা। হ্যাঁ, না না মানানোর তাহলে মানানির মতো কেউ একজনেরটা হয়ে যাবে আর কি, ঠিক আছে স্যার? ওকে, সো ক্যালভিনেরটা ইংলিশ হলে একটু মানায় বেশি না? ডিগ্রি ওমায়ের নাকি 5 ডিগ্রি ওমায়ের, 10 ডিগ্রি ওমায়ের, বেশি গরম পড়তেছে, 50 ডিগ্রি ওমায়ের পড়তেছে একদম। হ্যাঁ, সত্যি ভালো লাগতেছে, আর পাম দেওয়ার দরকার নেই। দেখো এখন যে জিনিসটা এখানের মধ্যে করছে ওরা, সেটা কি বলি, আগে একটা জিনিস বুঝতে হবে, এককগুলোর মধ্যে সম্পর্ক কেমন। আচ্ছা ধরো স্যার একাধিক একক বলে আমরা কি কি দেখছি? দৈর্ঘ্যের একক যেমন একাধিক থাকতে পারে, আমরা সেন্টিমিটার দেখছি, মিটার দেখছি, কিলোমিটার দেখছি, রাইট? এদের মধ্যে সম্পর্কগুলো কিন্তু আনুপাতিক। আনুপাতিক মানে একটা সংখ্যা গুণ করে দিলে অথবা ভাগ করে দিলে আরেকটা এককে পেয়ে যায়, রাইট? ফর এক্সাম্পল 10 মিটার লম্বা একটি বাঁশ, এটাকে সেন্টিমিটারে নিয়ে গেলে কি হবে স্যার? 10 ইন্টু 100, তার মানে 1000 দিয়ে 1000 সেন্টিমিটার হিসেবে পেয়ে যাবো না আমরা স্যার? আচ্ছা 5 কিলোমিটার রাস্তা, 5 কিলোমিটার রাস্তা কত মিটার রাস্তা হবে? রাস্তার দৈর্ঘ্য মিটারে নিয়ে গেলে 5000 হবে যাবে স্যার, 1000 দিয়ে গুণ করতে হবে। সো একটা সংখ্যা দিয়ে গুণ ভাগ দিয়ে যেটা করতেছি, তার মানে বোঝা যাচ্ছে কি 1 কিলোমিটার আর 1 মিটার এদের মধ্যে অনুপাত কত স্যার? 1000। এদের মধ্যে অনুপাত কত? 1000। তাহলে এই এককগুলোর সম্পর্কটাকে বলা হয় আনুপাতিক সম্পর্ক, বুঝছো? কিন্তু তাপমাত্রার এককগুলা কিন্তু আনুপাতিক সম্পর্ক না, বুঝছো আমার কথা নাকি বুঝো নাই? যেমন কথার কথা, ক্যালভিনে যেটা 273, সেলসিয়াসে সেটা কত স্যার?
0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাইলে এখন ক্যালভিনে যেটা 274, ভালো মতো বুঝো, সেলসিয়াস যেটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস। স্যার এটা তো স্যার কেমনে হইলে, এটা তো বোঝা যায় না কিছু। এখানেই বুঝতে হবে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে লিনিয়ার সম্পর্ক। কীরকম সম্পর্ক? লিনিয়ার সম্পর্ক, মানে পার্থক্য নিয়ে সম্পর্ক। বুঝতে পারছো? অনুপাতটা কাদের? পার্থক্যের, তাদের সরাসরি ভ্যালুর অনুপাত না। আগে কি ছিল? সরাসরি ভ্যালুর অনুপাত ছিল। হ্যাঁ, এক পার্থক্য হলে এটা 1000 পার্থক্য হয়ে যাবে, আমরা জানি সবসময় সেম। কিন্তু এখানে পার্থক্যের মানে সংখ্যার অনুপাতটা না নিয়ে আমরা নিব পার্থক্যের অনুপাত। কথার কথা, 1 কেলভিন পরিবর্তন হইলে সেলসিয়াস কতটুকু পরিবর্তন হচ্ছে এটা দেখতে হবে। সেলসিয়াস একই পরিবর্তন হচ্ছে এবং তার একটা ইনিশিয়াল ভ্যালু আছে, সেটা কত? 0। কেলভিনের ইনিশিয়াল ভ্যালু কত স্যার? সম্পর্ক লিনিয়ার। এটাকে বুঝতে গেলে আমরা লাইনের সমীকরণ লিখবো স্যার এখানের মধ্যে। যেমন ধরো যে y = mx + c, এখানে একটা c করতে হয় না স্যার? এক্সট্রা ইনিশিয়াল ভ্যালুটা তোমাকে বসাতে হবে, যেটা সেলসিয়াসের ক্ষেত্রে 0, ক্যালভিনের ক্ষেত্রে 273। আর এই এর মানটা এক একজনের জন্য এক এক রকম করে জিনিসটা হয়ে আসবে। তা বোঝার জন্য আমরা একটু স্যার এদিকে লক্ষ্য করব। সবাই একটু এদিকে তাকাও। আমরা এখানে একটা জিনিসকে কনস্ট্যান্ট বলতেছি, অ্যাস ভ্যালু, মানে অ্যাকচুয়ালি আমরা যেটা বের করব সেই ভ্যালুটা মাইনাস মেল্টিং পয়েন্ট ডিভাইডেড বাই বয়েলিং মাইনাস মেল্টিং পয়েন্ট, এটা সবসময় কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে এই ভ্যালুটা সব সময় সকল স্কেলের জন্য একই। বুঝতে পারছো? টেম্পারেচার পার্থক্য এটা কই থেকে আসছে? এটা স্যার উষ্ণতামিতিক ধর্মের এখান থেকে আসছে। এখানে আমরা যে কোনো স্কেলের জন্য পাই যাচ্ছি না স্যার, এখান থেকে আসতেছে। ওকে, তাহলে এইটা যদি হয় তাহলে সেলসিয়াসের জন্য সেটা কি হচ্ছে? সেলসিয়াসের জন্য সেটা হচ্ছে স্যার, দেখো সেলসিয়াসের জন্য সেটা হচ্ছে কি? সেলসিয়াসের ভ্যালু যেটা আসবে সেটা -0, কারণ মেল্টিং পয়েন্ট কত? 0। আর এটার বয়েলিং পয়েন্ট কত স্যার? 100 - 0। এটা আমরা করে সেলসিয়াসটা পেয়ে যাচ্ছি। ক্যালভিনটাতে কি পাচ্ছি স্যার? ক্যালভিন মাইনাস এটার আমরা নিম্ন স্থিরাঙ্ক কত ধরছি? 273। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত স্যার? 373। 373 - 273। ঠিক আছে, তাহলে এখানে একজন ব্যক্তি যদি নিজের নামে, আমার নামে উমাইর স্কেল যদি করতে চাই, তাহলে আমাকে নিম্ন স্থিরাঙ্কের একটা ভ্যালু চিন্তা করতে হবে, ঊর্ধ্ব স্থিরাঙ্কের একটা ভ্যালু চিন্তা করতে হবে। যেমন ধরো আমি নিম্ন স্থিরাঙ্কে ভ্যালু ধরলাম 10, ঊর্ধ্ব স্থিরাঙ্কে ভ্যালু হিসাব করলাম 1000। 10 আর 1000, 10 আর 1000। তাহলে আমাকে কি করতে হবে স্যার? উমাইরেরটা করতে চাইলে আমাকে এখানের মধ্যে নিয়ে আসতে হবে উমাইরের ও থাকবে এখানে, বা ওএম লিখবো স্যার আমরা, উমাইর মাইনাস হচ্ছে তোমার নিচেরটা আমরা 10 ধরছি স্যার, 10 দিব। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 1000 মাইনাস আবার মেল্টিং পয়েন্ট 10 এভাবে দিব। এটা দিয়ে করে আমরা কিন্তু তাহলে স্যার উমাইর স্কেলে কি পেয়ে যাব? ভ্যালু কত হতে পারে সেটা বের করে ফেলতে পারবো। এখানে তাহলে দুটো করে জিনিস লাগে। ফারেনহাইটের ক্ষেত্রে সেই নিম্ন ভ্যালুটা তাদের কত স্যার? নিম্ন স্থিরাঙ্ক কত? 32। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক স্যার কত? 212। 32, 212 এটা বসে দিচ্ছি। নিচে একটু দেখো স্যার, নিচে যে স্যার আমরা ঊর্ধ্ব থেকে নিম্ন বিয়োগ করতেছি প্রতিবারে, ঊর্ধ্ব থেকে নিম্ন বিয়োগ করতেছি, এটাকে বলা হয় ভাগ সংখ্যা। এটাকে বলা হচ্ছে কি? ভাগ সংখ্যা। তাহলে সেলসিয়াস স্কেলে ভাগ সংখ্যা কত স্যার? 100। ক্যালভিনে কত স্যার? 100। ফারেনহাইটে সেটা কত হয়ে গেছে? 180। সেটা কত হয়ে গেছে? উমাইর স্কেলে সেটা কত হয়ে গেছে স্যার? 990। 990 ভাগ সংখ্যা। সো ভাগ সংখ্যা যদি বের করতে হয় তাহলে স্যার আমাকে কি করতে হবে? ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ক বিয়োগ করে দিয়ে ভাগ সংখ্যা বের করতে হবে। এখন উপরে আছে কি স্যার? উপরে হচ্ছে থিটা ভ্যালু থেকে আমরা কি করতেছি? শুরুর ভ্যালুটা, নিম্ন স্থিরাঙ্কের ভ্যালুটা বিয়োগ করে দিচ্ছি, ডিভাইডেড বাই ভাগ সংখ্যা করতেছি। ওই এটাই কিন্তু এখানে আসছে। এটা করার পর অনুপাত করে ফেললে স্যার দেখো 100, এগুলো প্রত্যেকটাকে যদি 20 দিয়ে আমরা কাটাকাটি করে ফেলি তাহলে 100টা 5 হয়ে যায়, এটা 5 হয়ে যায়, এটা 9 হয়ে যায়। এই একটা রিলেশন আমরা পেয়ে যাচ্ছি। এই রিলেশনটা আমরা সবসময় মনে রাখবো। এখানে যদি আমাকে অন্য কোনো একটা স্কেল বলে, বিশেষ করে আমার মতো তো উমাইর স্কেল দিবে না, তোমাদেরকে বলবে একটা ত্রুটিপূর্ণ স্কেল।
ত্রুটিপূর্ণ স্কেলে বরফের সময় টেম্পারেচার পাওয়া গেলে ধরো -2 ডিগ্রি সেলসিয়াস, আর পানির জন্য পাওয়া গেল ধরো যে তোমার 102 ডিগ্রি সেলসিয়াস। তাহলে নিচে -2 এগুলো এই দুইটা পয়েন্ট তোমরা -2 বসিয়ে ফেলবা আইসের জায়গাগুলোতে, এই যে মেল্টিংয়ের জায়গাগুলো -2 বসিয়ে ফেলবা, আর 100-এর জায়গায় তখন কি বসবে স্যার? 102 বসবে। বুঝছো আমার কথা নাকি বুঝো নাই? অথবা হতে পারে স্যার বরফ বিন্দু তখন আসছে 5 ডিগ্রি সেলসিয়াস, আর তোমার বাষ্পবিন্দু 95 পাওয়া গেল ত্রুটিপূর্ণ থার্মোমিটারে, তাহলে এখানে 5 5 আর এখানে 95 বসাই দিবা। বুঝছো ব্যাপারটা? এভাবে রিলেশন করবা। কোন স্কেলের সাথে করতে হবে সেটাকে ওই পাশে লিখবা। সেলসিয়াসের সাথে করলে সেলসিয়াসেরটা নিয়ে করবা, ক্যালভিন হলে ক্যালভিনেরটা নিয়ে করবা, ফারেনহাইট হলে ফারেনহাইটেরটা নিয়ে করবা। বুঝছো আমার কথা নাকি বুঝো নেই? তো ত্রুটিপূর্ণ থার্মোমিটার থাকলে সেক্ষেত্রেও আমরা এটা বের করে ফেলতে পারি। ত্রুটিপূর্ণ মানে স্কেলটা ভুলে আসছে আর কি, স্যার স্কেলটা আঁকতে ভুল করছে, তখন তোমার যেটা নিম্ন পাবো সেটা নিম্ন জায়গায় বসাবা, যেটা ঊর্ধ্ব পাবা সেটা ঊর্ধ্বের জায়গায় বসাবা, তখন এদের মধ্যে তুলনা করে তুমি ভ্যালু বের করে নিয়ে আসতে পারবা। এরকম একটা এরকম কয়েকটা আর দুই একটা প্রবলেম আমরা দেখবো। স্যার প্রশ্ন তোলার দরকার নেই, আমি তোমাদেরকে এগুলো দিয়ে দিব স্যার, আমার একটু মনে করে দিয়ে আমি তোমাদেরকে দিয়ে দিব। স্যার এখানে গাণিতিক সমস্যা 2 কি বলছে দেখো স্যার, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইটের একই পার্ট পাওয়া যায়? -40 ডিগ্রি সেলসিয়াসে, যেটা -40 সেটা -40, যেটা সেলসিয়াসেও -40, ফারেনহাইটে -40। কেমনে করবো স্যার? এটা আমরা ছোটবেলায় করছি নাকি স্যার? ছোটবেলায় করছি না স্যার এগুলা? হ্যাঁ ছোটবেলা মানে তো 9-10, আমাদের ছোটবেলা মানে 9-10। সেলসিয়াস ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু ফারেনহাইট -32 ডিভাইডেড বাই 9 এরকম থাকে। তাহলে এখানে দুইটা জায়গায় যদি x বসিয়ে দিই স্যার, x এর ভ্যালুটা বের করতে পারলে আমাদের কাজ হয়ে যাবে। সো x এর ভ্যালুটা বসার জন্য 9x ইকুয়াল টু 5x - 32, 4x ইকুয়াল টু কি আসছে, সরি আমি এখানে 32কে তো 5 দ্বারা গুণি করে নিই, 5 32 কত হয়? 160 নাকি স্যার? 160, 4 × 160 -160, সুতরাং x ইকুয়াল টু কি পাওয়া যাচ্ছে? -40। তাহলে এটা কি -40 ডিগ্রি সেলসিয়াস -40 ডিগ্রি ফারেনহাইট, সেই হিসাবে আমরা পেয়ে যাব। একেবারে সিম্পল একটা প্রবলেম। ঠিক আছে স্যার, বুঝতে পারছো? আরে কোনো কোয়েশ্চেন আছে এর মধ্যে? আছে? স্যার এরপরে যাই, তোমাদেরকে যদি বলে স্যার ফারেনহাইট এবং কেলভিনের মধ্যে স্কেল সম্পর্ক করতে, সেটা পারবা? একই টেম্পারেচার, ফারেনহাইট কেলভিনে একই কোথায় পাওয়া যাচ্ছে সেটা কেলভিন সেলসিয়াসের জন্য বের করতে পারবা। গাণিতিক সমস্যা 3 দেখো স্যার, কোন তাপমাত্রা ফারেনহাইট এবং কেলভিন এবং ফারেনহাইট একই, তোমরা করে নিবা কেমন স্যার? এটাতে কি বলছে দেখো স্যার, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার সাধারণ বায়ুচাপে, আর কোনো প্রবলেম আছে কিনা দেখি, এটা করে আমরা শেষ করি স্যার আজকে। দেখো স্যার বলা হচ্ছে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার সাধারণ বায়ুচাপে গলিত বরফে 4 ডিগ্রি সেলসিয়াস এবং শুষ্ক বাষ্পে 98 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়। দুইটা টেম্পারেচারে 2 রকম পাঠ দিচ্ছে, ঠিক আছে না স্যার? তার মানে মেল্টিং এরটাও দেওয়া আছে স্যার, আমার m এর মান দেওয়া আছে, মেল্টিং এর মানও দেওয়া আছে স্যার, বয়েলিং এর মানও আমাকে দেওয়া আছে। বুঝছো স্যার? মেল্টিং এর মানও দেওয়া আছে, বয়েলিং এ গেলে সে সময় মান দেওয়া আছে। থার্মোমিটারটা এত পাঠ দিলে প্রকৃত পাঠ কত? সবগুলো সেলসিয়াস স্কেলে আছে না স্যার? তার মানে প্রকৃত পাঠ আমাকে কিসে বের করতে হবে? সেলসিয়াসেই বের করতে হবে। তাহলে আমরা লিখবো C-0 ডিভাইডেড বাই কি 100 - 0 ইকুয়াল কি লিখবো? ইকুয়াল লিখবো এদিকে দেখো স্যার, 51 আমরা পাঠ পাইছি, 51 মাইনাস আমাদের বরফে হচ্ছে 4 আর 98 - 4, সুতরাং C ইকুয়াল টু আমাদের কি আসতেছে? 51 থেকে 4 গেলে হবে স্যার 47, 98 থেকে 4 গেলে হবে স্যার 94 ইন্টু 100, যদি করো তাহলে 50 আসে।
প্রকৃত মান পেয়ে গেছে স্যার। বুঝছো অঙ্কটা? তাহলে এগুলো হচ্ছে আমাদের ঠিক আছে স্যার, তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।